এতদিন আপনারা আমাদের চ্যানেলে ঘটনাটা 1891 খ্রিস্টাব্দে শীতকালে ঘটেছিল। সেই সময় কারুই যাওয়া ছিল নিতান্তই পাণ্ডব বর্জিত এলাকা। সেই বছর শীত পড়েছিল মারাত্মক রকমের। সমস্ত দিন থেকে গোটা নাগাসেন্দ্র অঞ্চল বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছিল। সে বছর ওখানে প্রায় কিছুই উৎপাদন হয়নি। উপার্জনের জন্য ব্যবস্থাই ছিল না সেখানে। কিছু লোক স্বাভাবিকভাবেই অন্যান্য অঞ্চলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমি আর আমার বাবা বাষ্পচালিত ট্রেনের করে ইয়োকোগাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেখান থেকে দাসের ওপর দিয়ে একটা পুরোনো রাস্তা বরাবর ঘোড়ায় টানা গাড়ি করে যাত্রা করতে হবে। আমরা যখন কারুই যাওয়ার সেই নড়বড়ে অস্থায়ী ঠিকানায় গিয়ে হাজির হলাম, তখন মনের মধ্যে বেশ একটা একাকিত্ব ভাব জেগে উঠল। জায়গাটা এখানকার মতো ছিল না। জায়গাটা বর্তমানে এতটাই উন্নত হয়েছে যে দেখলে মনে হয় সেটা যেন একটা অন্য দুনিয়া। সেই সময় আমরা যে সরাইখানায় ছিলাম সেখানে এক রাতের জন্য 25 সেন ভাড়া নিত। কাজেই আপনি বুঝতেই পারছেন সেই জায়গাটা কেমন ছিল। আজ সেই সরাইখানা একটি গ্র্যান্ড হোটেলে রূপান্তরিত হয়েছে। তবে আমাদের এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল কিন্তু আমার বাবার এক প্রকার রোমান্টিক অভিযান। বাবা মায়োগি এবং উসুই অঞ্চলের মধ্যে মেটেল বনের শোভা দেখতে গেছিলেন। পাহাড়ি রাস্তায় যাত্রা করতে গিয়ে আমরা বেশ কয়েকবার বেকায়দায় পড়ি। ব্যাপারটা আমার কাছে মোটেই মজাদার বলে মনে হয়নি। তবে ওই অঞ্চলের শান্ত নিরিবিলি পরিবেশ আমার বাবার বেশ মনে ধরে। কাজেই আমরা কারুই যাওয়ার ওই বিরাট অন্ধকারের জন্য হঠাৎই দিন চারে ভাবলাম। এখন ভাবলে মনে হয় যে বাবা ভীষণ খামখেয়ালি মানুষ ছিলেন। দ্বিতীয় দিন সকালবেলা থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। সময়টা অক্টোবরের শেষের দিকে। শিনসুর ওই অঞ্চল এ সময় হঠাৎ করেই প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। আমি আর বাবা একসাথে সরাইখানার বারান্দায় বসে সেখানকার মালিকের থেকে আঞ্চলিক গল্প শুনছি। চারপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। এমন সময় একটা বছর বয়সের লোক হঠাৎ সরাইখানার ভেতরে প্রবেশ করলেন। ভদ্রলোক কাঠের ব্যবসা করেন। তিনি জানান যে 5 বছর ধরে কিছু অঞ্চলে কাটানোর পর
তার হঠাৎ করে ভীষণ বাড়ির কথা মনে করতে আরম্ভ করে। তাই তিনি গ্রীষ্মকালের গোড়ার দিকেই এই অঞ্চলে ফিরে আসেন। মালিকের গল্প শুনতে শুনতে একঘেয়ে লাগছিল, তাই ভদ্রলোককে ভিতরে আসার আমন্ত্রণ জানালাম। আমরা যেহেতু নানান রকমের গল্প শুনতে পছন্দ করি, তাই সেই ভদ্রলোক নিজের গল্প বলতে শুরু করলেন। কিশোর পার্বত্য অঞ্চলে গভীরে তিনি যে কবছর কাটিয়েছেন সেই সময়ে গল্প বলতে আরম্ভ করলেন ভদ্রলোক। আমার উত্তেজনা বেড়ে গেল। আমি বললাম, পার্বত্য অঞ্চলে এত গভীরে থাকতেন যখন, তখন নিশ্চয়ই আপনার বেশ কিছু গা ছমছম অভিজ্ঞতা হয়েছে না? তবে ভদ্রলোক আমাকে আশ্চর্য করে দিয়েই বেশ শান্ত গলায় জবাব দিলেন, পাহাড়ি অঞ্চলে অস্বাভাবিক তেমন কিছু নেই, কেবলমাত্র দানবের মতো অর্গানে ছাড়া এবং ভয়ঙ্কর কোনো কারণও নেই। অবশ্য আর একটা কথা মাঝে মাঝে শোনা যায়, সেখানে যে সমস্ত শিকারীরা শিকার করতে যান তারা নাকি মনের হাতে মাঝে হাল হন। এতে মনোটা আবার কি? আমি সঠিক জানি না, লোকে বলে ওগুলো এক সব ধরনের বাদরের দল, কেউ তাদের কখনো চোখে দেখেনি। ধরা যাক ওখান দিয়ে একটা হাঁস হেঁটে যাচ্ছে, একটা লোক বলল হাঁসটা তো ভারী অদ্ভুত, এই বলে সে হাঁসটাকে ধরতে গেল। পাখিটা যেন লোকটাকে নাজেহাল করবে বলে কোথায় গায়েব হয়ে গেল। লোকটা পাখিটার পিছু নিল, অন্য কেউ কিছুই দেখতে পেল না। শিকারী শুধু শুধু মরিচিকার পেছনে ছুটে মরল। অন্যরা হয়তো ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করে বলল, এই সাবধান সাবধান, ওরা কিন্তু এতে বলা, এই সাবধান। তখন সেই লোকটা আসল ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে হাঁসটাকে সে একাই দেখতে পাচ্ছে, আসলে ওখানে কিছুই নেই। শিকারীরা একা কোনোদিন কিছু পাহাড়ে যেত না, হয় তারা জোড়ায় যেত অথবা গর্ব নিয়ে শিকার করতে যেত ওখানে। আমি এরকম আরেকটা গল্প শুনেছিলাম, ঘটনাটা খানিকটা এইরকম। দুজন শিকারী একবার পাহাড়ে গিয়েছিল, একটা পাহাড়ি ঝর্ণা থেকে জল সংগ্রহ করে ভাত ফুটাতে বসে। যখন ভাত ফুটে ওঠার কথা, তখন ওদের মধ্যে একজন হাড়ির ঢাকনা খুলে ভেতরে উঁকি দেয়, আর হাড়ির মধ্যে ভেতর থেকে একটা মেয়ে ছেলের মাথা বেরিয়ে আসে। সেই শিকারীরা সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দেয়, তারপর দুই হাতে সেই ঢাকনা চেপে ধরে আর চিৎকার করে বলতে থাকে, অপর শিকারী সঙ্গে সঙ্গে নিজের বন্দুক তুলে ধরে, শুনলে দু তিনটে গুলি চালাই। তারপর হাড়ির ঢাকনা সরিয়ে দেখা যায় যে সেই মহিলার মাথায় গায়েব হয়ে গেছে। এই জাতীয় কাণ্ড কারখানা এতেও নির্বৃত্তি বলেও মনে করা হয়, তবে শিকারী ছাড়া অন্য কেউ এদের খপ্পরে পড়ে না। আমার ঠিকানায় এ জাতীয় কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। একটা পাইপে টান দিয়ে শান্ত হয়ে বসলেন ভদ্রলোক। আমি বেশ একটু হতাশ হলাম। ওই জনহীন প্রাচীন পরিত্যক্ত সরাইখানায় যখন হেমন্তের শেষ বাতাস চতুর্দিকের হিমশিখায় বৃষ্টির ছোঁয়া মেখে প্রবেশ করছে, তখন মনে মনে এই ভদ্রলোকের কাছে কোনো ভৌতিক বা গা ছমছমে অভিজ্ঞতা প্রত্যাশা করছিলাম। ভদ্রলোক বেশ কিছু বছর পাহাড়ে গভীরে বাস করলেও আমার আশায় তিনি জল ঢেলে। আমি আবার তাকে খোঁচাতে আরম্ভ করলাম, কিন্তু আপনি তো প্রায় 5 বছর পাহাড়ে ছিলেন, তার মধ্যে নিশ্চয়ই এক আধবার কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। এমন নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে যা শুনলে অন্য লোকের অদ্ভুত মনে হবে। হয়তো আপনি এসে অভ্যস্ত বলে আপনার তেমন কিছু মনে হয় না। ভদ্রলোক এমন ভাবে পুরো কুচকালেন যেন পাইপের ছাই চোখে ঢুকে গেছে। দেখো, এখন ভাবতে বসলে মনে হয় যে এতগুলো বছর সত্যি দু তিনটা অদ্ভুত ঘটনা দেখেছি। তার মধ্যে একবার বেশ একটা ভূতের কাণ্ড ঘটেছিল, বুঝলে?
সেই সময় ব্যাপারটা নিয়ে আলাদা করে কিছু না ভাবলেও পরে সে কথা ভাবতে গিয়ে হাত ছমছম করেছে। আজও আমি সে ঘটনার মাথা মুন্ডে বুঝতে পারিনি। ভদ্রলোকের নাম জুবেল। সে সময় তিনি এবং তার 6 বছরের ছেলে থাকিচি কিছু পাহাড়ের গায়ে একটি নির্জন কুড়ে ঘরে বাস করতেন। জায়গাটা ওনাকে পাহাড়ের একধারে পুরুষাগাছি থেকে প্রায় 2 মাইল ভিতরে অবস্থিত। ফলে পাহাড় চড়া পর্বত আরোহীরা চট করে ওই পথে আসতেন না। গল্পটা এখান থেকেই শুরু হয়। বাবা, আমার আমার ভীষণ ভয় করছে। বাকিচি এতক্ষণ খেলছিল, এবার সে হঠাৎ করেই বাবার পা জড়িয়ে দিল। তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে উঠেছে। প্রায় বছর খানেক ধরেই তারা ওই পাহাড়ে আছে, কাজেই নির্জনতা তাদের অভ্যাস হয়ে গেছে। বাদর এবং মনো শুয়োর যেন তাদের বন্ধু হয়ে উঠেছে। যে প্রবল ঝড়ঝাপটা মুহূর্তে পাহাড় সমেত তাদের পরিঘর উড়িয়ে নিয়ে যেতে পারে, তাকেও ছেলেটা বিশেষ ভয় পায় না। তবে সেদিন সে ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে সাদা হয়ে পড়ে। বাবা নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বলেন, তুমি ভয় ভয় কিসে পাচ্ছ? আমি তো আছি, তাহলে আর ভয় কিসে? না বাবা, কিন্তু আমার ভয় করছে বাবা। ছেলে মানুষই করো না, ভয়টা কিসে সেটা বলবে তো। এখানে ভয়ের আছেটা কি? বাবা এবার একটু গলা কঠিন করে কথাগুলো বললেন। ওই কণ্ঠস্বরটা। ছেলেটা জঙ্গলের দিকে আঙুল তুলে দেখালো। বড় বড় ফাড় এবং হেমলক গাছের বনের মধ্যে থেকে একটা মৃদু সুরেলা কণ্ঠস্বর যেন ভেসে আসছে। সেপ্টেম্বরের আকাশে সূর্য ধীরে ধীরে উঁচু পাহাড়ের পেছনে গা ঢাকা দিতে আরম্ভ করেছে, আর গাছপালার ফাঁক দিয়ে নীল আকাশে ধীরে ধীরে একটা রূপালী নৌকার মতো ভেসে উঠেছে সন্ধ্যার চাঁদ। বাবা হেসে বললেন, বোকামি করো না, ওদের ভয় পাওয়ার কিছু নেই। না হয়েছে কোনো কাঠুরে বা শিকারি বাড়ি ফেরার মতো গান ধরেছে। না, তা নয়, ব্যাপারটা ভয়ঙ্কর। তুমি তো জানা দেখছি, হ্যাঁ, তো ভয় পেলে এরকম একটা জায়গায় থাকবে কিভাবে? পুরুষ মানুষ এত ভয় পেলে চলে? বাবার ধমক খেয়ে সে একটু চুপ করলো বটে, কিন্তু তার ভয় আর গেল না। ভয়ের চোটে সে ঘরের এক কোণে গিয়ে ঘুরে ঘুরে বসে রইল। যুবই সাধারণত নিজের ছেলেকে নিয়ে গর্ব করেন, তবে তিনি যতটা সাহসী তার ছেলে ততটাই ভীত হয়ে উঠেছে। এটা ভাবলেই ভদ্রলোকের মনটা তেতো হয়ে যায়। ঘরের মধ্যে এরকম গুটি সুটি মেরে বসে আছো কেন? এটা তো আমাদেরই বাড়ি, যে আসুক না কেন, ওদের ভয়ের কিচ্ছু নেই। উঠে বলো, সব ভয়টা ছাড়ো। বাকিচি কোনো জবাব না দিয়ে ওভাবেই বসে রইল। ফলে তার বাবার বিরক্তি আরো বেড়ে গেল। তবে ছেলেকে বকাঝকা দেওয়ার কোনো কারণ তিনি পেলেন না, তাই বিরক্ত হয়ে কেবল মুখে শব্দ করলেন। তোমায় দিয়ে দেখছি কিছুই হবে না। এখানে ভয় পাওয়ার আছেটা কি বলতো? যদি হঠাৎ করে কোনো দৈত্য দানব কিংবা তেমন এসে হাজির হয়, তাহলে আমি তাকে পিঠে সোজা করে দেবো। ছেলেকে শান্ত করতে কিংবা প্রচন্ড বিরক্তিতে চলতে থাকা একটা কাঠের টুকরো তুলে নিয়ে হঠাৎ বাইরে বেরিয়ে এলেন জুবেই। চলন্ত কাঠ নাড়তে নাড়তে তিনি এমন ভাবে ঘরের দরজা দিয়ে বেরিয়ে গেলেন যেন যাকে সামনে পাবেন তার উপরেই ঝাঁপিয়ে পড়বেন। বাইরে বেরিয়ে তিনি দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে। ওর হাতে জ্বলতে থাকা কাঠের ছাই ওই আগন্তুকের মুখে গিয়ে পড়ছে। আগন্তুক নিশ্চয়ই গোটা ঘটনার আশ্চর্য হয়েছে, তবে যুগেই নিজেও কম আশ্চর্য হননি। তারা দুজনে দুজনের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যেই সেই আগন্তুক এবং যুগেই দুজনেই অট্টহাসিতে ফেটে উঠলেন। ও, আমার বাপ বলবে। আগন্তুক মাথা নেড়ে বলল, একেবারেই না।
অরুণ, এরকম হঠাৎ করে বাড়ির সামনে এসে দাঁড়ানোর জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আসলে সেই সকাল থেকে পাহাড়ে চড়েছি, প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি। এই লোকটাই এতক্ষণ ধরে গান গাইছিল, আর সেই গান শুনেই ছোট ছেলেটা ঘাবড়ে গেছে। কিসো পাহাড়ে গরমকালে বেশ ঠান্ডা থাকে। এই ঠান্ডার লোকটার হাড় জমে গেছে, তাই আগুনের ধোঁয়া দেখে শরীরটা একটু জিরিয়ে নিতে এদিকে ছুটে এসেছে সে। শরীরের ক্লান্তি লাঘব করতে ভদ্রলোক গান গাইছিল। সে ভাবে যে এখানে এসে আগুনের ধারে বসে তাপ নেবে। পর্যটকরা হামেশাই এই কাজ করে থাকে, এতে আশ্চর্যের কিছু নেই। ওই অঞ্চলে এটাই একমাত্র মানুষের বাসস্থান। মাঝে মাঝে কাঠুরে এবং শিকারীরা এখানে দুর্দান্ত বিশ্রাম নেওয়ার জন্য এবং তামাক খাওয়ার জন্য যাতায়াত করে। কোনো পথিক পথ হারালেও জল খেতে এদিকে আসে। এই কোনোটাই খুব একটা অস্বাভাবিক নয়। জুবাই এই আগন্তুককে ঘরের ভেতরে আসতে বলেন। কাঁচা পাকা কাঠ নিয়ে তৈরি করা অগ্নিকুণ্ডের সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে আমন্ত্রণ জানান। এই আগন্তুকের বয়স 24-25 হবে। চোখটির চেহারা যেন কেমন ফ্যাকাশে, তার গাল দুটো ভাঙা, কিন্তু ছেলেটার চোখের মধ্যে চটক রয়েছে। তাকে দেখলেই বেশ দয়ালু মানুষ বলে মনে হয়। ছেলেটির পরনে একটা চওড়া ধারওয়ালা টুপি, দাগ কাটা শার্ট, শার্টের কলার খানিকটা তোলা, শর্ট প্যান্ট, লেগিং এবং পায়ে খড়ের খড়ম। ছাত্ররা সাধারণত যে ধরনের ব্যাগ ব্যবহার করে তেমন একটা ব্যাগ তার কাঁধে ঝুলছে। ছেলেটাকে ভালো করে জরিপ করলেন জুবেল। তার মনে হলো ছেলেটা বোধহয় কোনো বেসরকারি কর্মচারী। শহরের অফিস থেকে কোনো বড় ঘরের জঙ্গলের জমি জায়গা দেখাশোনা করার জন্য মাঝে মধ্যে এরকম কর্মচারী পাঠানো হয়। আর যদি তেমনটা না হয়, তাহলে হতে পারে যে এই ছেলেটা আসলে মাদকদ্রব্যের চোরাচালানকারী। এ ধরনের ঘটনায় সাধারণত এক পর্যটককে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর ব্যতিক্রম এখানে হলো না। আপনি কোথা থেকে আসছেন? এই ফুকুশিমা থেকে। আর যাচ্ছেন কোথায়? ওই ওদানকে হয়ে হিদাই হিজড়াই। তারা যখন এইসব কথাবার্তা বলছে, তখন চতুর্দিকে ধীরে ধীরে আরো অন্ধকার ঘনিয়ে এলো। কুড়ে ঘরের ভেতরে কোনো বাতি নেই, কাজেই আলো বলতে একমাত্র ওই অগ্নিকুণ্ড। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, আর তার ফাঁক দিয়ে জুবাইয়ের চৌকো মুখ এবং আগন্তুকের ছুচালো মুখটা সহজেই বাড়িয়ে উঠছে। আগন্তুক বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। এখন আমি বেশ আরাম বোধ করছি। এখন সেপ্টেম্বর শেষ হয়নি, তার আগেই এখানে বেশ বেশি রকমের ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, রাতের দিকটা ঠান্ডা হয় বটে। আগস্ট মাসেও ক্রমাগতাতে অঞ্চলে মানুষ ঠান্ডায় জমে মারা যায়। অগ্নিকুণ্ডে কাঠির টুকরো বুঝতে বুঝতে কথাগুলো বললেন জুবেল। আগন্তুক মাথা নাড়ল। সে এমন ভাবে জামার কলার আটকে নিল যেন কথাটা শুনেই তার হাতটা জমতে আরম্ভ করেছে। লোকটা আসার পর প্রায় 8 ঘন্টা কেটে গেছে। তবে বাজ পাখির ভয়ে যেভাবে কুকুরছানা গর্তের ভেতর ঢুকে থাকে, সেইভাবে তাপিজি ঘরের এক কোণে চুপ করে বসে রয়েছে। সেখান থেকে সে নড়ছে না। যদিও এভাবে বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়, যে লোকটাকে সে ভয় পাচ্ছিল সে ওকে দেখে ফেলেছে। তো আপনার ছেলেও আছে দেখছি। আলোটা এত কম তাই ওকে আগে দেখতে পাইনি। এই যে, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে, নুডল। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কাগজের ভেতরে একটা পাশের পাতার ভিতরে বেশ কিছু টুসি রাখা আছে। পাহাড়ে চড়ার সময় খালি পেটে থাকা উচিত নয়, তাই এই অঞ্চলে আসার আগে আমি সঙ্গে করে অনেক খাবার নিয়ে এসেছিলাম। তার সপ্তাহ খেয়ে আমি উঠতে পারিনি। সেটা হইটাও আছে। আর একটা গাছের পাতায় বেশ কিছু রাইস বল মোড়ানো রয়েছে, সেগুলো সে খেয়ে উঠতে পারেনি। তার সাথে টুকরো টুকরো কিছু দেখে
শুকনো স্কুইড বলে মনে হলো। এগুলো দয়া করে আপনার ছেলেকে দিন। বছরখানেক ধরে এই পাহাড়ি অঞ্চলে থাকার ফলে তারা কোন রকমের সুখী চোখে দেখেনি বহুকাল। জুবি হাসি মুখে সেই উপহার গ্রহণ করে। তিনি বললেন, এই দেখো তাকিচি, আমাদের অতিথি আমাদের জন্য কি নিয়ে এসেছেন। এখানে এসে ওকে ধন্যবাদ জানাও। অন্য সময় হলে বাবার কথা শুনে এক লাফে ছুটে আসতো ছোট ছেলেটা, কিন্তু আজ সে তেমনটা করলো না। এক জায়গায় চুপ করে বসে রইল তাকিচি। বাবার দিকে তাকালো না পর্যন্ত সে, যেন কোনো একটা ভয়ঙ্কর অদৃশ্য হাত থেকে ক্রমশ ঘরের কোণে ঘুষে ধরছে। কিছুক্ষণ আগে যা ঘটেছে তাতে এই অতিথির সাথে ভালো ব্যবহার করা উচিত। যুবের মনে হলো ছেলেকে একটু বকাঝকা করা দরকার। তিনি বললেন, ওইদিকে এসো, এত ইতস্তত করছো কেন? তাড়াতাড়ি এসো এদিকে। তাকিচি শান্ত গলায় বলল, ঠিক আছে। তার বাবা চিৎকার করে বললেন, তুমি কিসের অপেক্ষা করছো? এখনই এসো বলছি। এখানে অতিথির সাথে কেউ এরকম ব্যবহার করে? এক্ষুনি এদিকে আসো, আমি বলছি। কিন্তু বাবার মাথা সহজে গরম হয়ে যায়। তিনি একটা কাঁচা পাকা লাঠি তুলে নিয়ে সেটা দিয়ে নিজের ছেলের পিঠে আঘাত করেন। অতিথি তাড়াতাড়ি ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আহা, আপনি এভাবে ছেলেটাকে মারবেন না। আমি যা বলছি তা যদি ও না করে তাহলে ওকে মারতেই হবে। কেউ তোমাকে এদিকে আসতে বলছি। এসব আর কোনো উপায় নেই। একটা সাপ যেভাবে গর্ত থেকে বেরিয়ে আসে, সেভাবেই ছোট্ট ছেলেটা একেবারে কুপড়ে গিয়ে ঘরের কোণ থেকে বেরিয়ে এলো। সে তার বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। জুবেই ছেলের হাতে সুশি গুঁজে দিলেন। লাল আদা আর সবুজ মশলাপাতি ছেলেটার বেশ ভালোই লাগলো। দেখতে বেশ ভালোই লাগছে না? ধন্যবাদ জানিয়ে ওটা খাও। বাবার পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল তাকিচি। কোনো জবাব দিল না সে। এবার আগন্তুক মুচকি হেসে বললেন, খাও ওটা। ছেলেটা কণ্ঠস্বর শুনে তাকিচি যেন আরো সন্তুষ্ট হয়ে পড়ল। সে নিজের বাবার পেছনে এমন ভাবে সরে দাঁড়ালো যেন সে প্রচন্ড ভয় পেয়েছে। তার দম প্রায় বন্ধ হয়ে আসছে। সে ওই আগন্তুককে এতটা ভয় পাচ্ছে। সাধারণত অপরিচিত ব্যক্তিদের সামনে ছোট ছেলেমেয়েরা লজ্জায় এমনটা করে থাকে, কিন্তু তাকিচি সেরকম ছিল না। সে এতটা ভীতুও নয়। সত্যি কথা বলতে শহর থেকে দূরে বড় হয়ে ওঠা লোকজনের সান্নিধ্য তার বড় ভালো লাগে। কাঠুরে শিকারী কিংবা কোনো পর্যটক যখনই জঙ্গলের কুটিরে এসে হাজির হয়, তখনই তারা তাকিচির বন্ধু হয়ে ওঠে। ছেলেটা যার সাথে আলাপ করে তার সাথেই এইরকমই হেসে খেলে কথা বলে। তবে সেই রাতে সে ভীষণ রকমের একই হয়ে উঠল। সে এই আগন্তুককে সে একেবারেই পছন্দ করছে না, বরঞ্চ ভীষণ ভয় পাচ্ছে। তাকিচি যেহেতু একটা বাচ্চা, তাই সে পর্যটক এ নিয়ে বিশেষ মাথা ঘামায় না। কিন্তু তার বাবা নিজের ছেলেকে চিনতেন। তিনি বুঝতে পারলেন যে ব্যাপারটা অস্বাভাবিক। তুমি একটু খাবে না কেন? তুমি আমাদের ভালো মন্দ খেতে দিয়েছেন, তাহলে তুমি নেবে না কেন? ও একটা দয়া করে ওকে না বকবেন না। ছোট মন মানসিকতা এক এক সময় বোঝা বেশ কঠিন হয়ে আয়ার করছে এটা। দয়া করে ওকে বকবেন না। ছোটদের মন মানসিকতা এক এক সময় বোঝা বেশ কঠিন হয়ে ওঠে। তেমন হলে ওকে পরে এগুলো খেতে দেবে। যুবকে আস্ত করার জন্য কথাগুলো বললো সে আগুন। তুমি যদি না খাও তাহলে আমি সবটা খেয়ে নেবো, ঠিক আছে? এই বলে বাবা ঘাড় ঘুরিয়ে ছেলের দিকে তাকাতেই তাকিচি আস্তে করে মাথা নাড়ল। যুবই পাশের পাতা খুলে পাশে নামিয়ে রাখলেন। তারপর চোখে নিয়ে এসে ওটা সুশি এবং মুখে চালান করে দিলেন। জিনিসগুলো মুখে দিয়েই তিনি টের পেলেন যে সেগুলো বেশ শক্ত। কেটলি থেকে খানিকটা গরম জল আগন্তুকের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে নিজেও খানিকটা গলায় ঢাললেন যুবক। পর্যটক
এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কি শাকে পান করেন? শাকে? হ্যাঁ হ্যাঁ, তো আমার দারুণ পছন্দ, কিন্তু এই অঞ্চলে সেগুলো পাওয়া খুবই মুশকিল। আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে কিন্তু খানিকটা আছে। এই বলে সে আগুন থেকে নিজের পিঠের ব্যাগ খুলে একটা বিরাট সাপের বোতল বার করলো। আরে, এটা দেখছি সাথে। জুবাইর জিভে জল চলে এলো। ঠান্ডা কাটানোর জন্য একটু গলায় ঢালে কেমন হয় বলুন তো? ঠিক আছে, আমি গরম করে দিচ্ছি। এই সরো তো। এই বলে তার পিঠের কাছে দাঁড়িয়ে থাকা ছেলেকে ফেলে ছড়িয়ে দিলেন জুবাইর। তারপর পাশের তাক থেকে একটা ছোট্ট ফ্লাস্ক নামিয়ে আনলেন তিনি। বাবার ধাক্কা খেয়ে কাকুচি দিকভ্রষ্ট হয়ে বাদরছানার মতো এদিক ওদিক ঘুরছিল। ধোঁয়ার আড়াল থেকে সে আগন্তুকের মুখের দিকে তাকিয়ে সে আবার কেঁদে উঠল। তারপর গিয়ে খড়ের মাদুরে মাথা গুজে শুয়ে পড়ল কাকুচি। সে আর মাথা তুলল না। শুভ সন্ধ্যা, বাড়িতে কেউ আছেন নাকি? বাইরে থেকে কে যেন ডাকলো। জুবাইর প্রায় সমবয়সী একজন শিকারী, আর তার একটা কালো বিরাট চেহারা কুকুর এসে হাজির হয়েছে বাড়ির বাইরে। সাথে গরম করতে করতে যুগের জবাব দেন, আরে ইয়াসি কি, ভেতরে আসি ভেতরে আসি। কাঁধ থেকে রাইফেল নামিয়ে রেখে ইয়াসিসি বললেন, আপনার বাড়িতে দেখছি অতিথি এসেছে। কালো কুকুরটা হঠাৎ করে গর্জন করতে আরম্ভ করলো। সে যেন চিত্ত কিছু একটা দেখে ফেলেছে। তোর আবার কি হলো? এটা তো জুবাইর ভাই। আস্তে আস্তে নিজের কুকুরকে ধমক দিয়ে নিয়ে আসছে। তবে কুকুরটা কিন্তু শান্ত হয়ে গেল। জানোয়ারটা মাটিতে নখ পার করে চিপে বসলো। তার কান দুটো খাড়া হয়ে রয়েছে। কুকুরটা দূর চোখে ভীষণ রাগ দেখা যাচ্ছে। সে মাঝে মাঝে খড়খড় করছে। জুবাইর এবার তাকে বকা দিল, আগুনের কাছে এসে আগন্তুককে সম্ভাষণ করলেন ইয়াসিচি। কুটিরের বাইরে তা তখনও গর্জন করছে। জুবাইর ফ্লাস্ক নাড়িয়ে বেশ গর্ব করে বললেন, আপনি ভালো সময়ে এসেছেন, কিন্তু আমাদের অতিথি এইমাত্র জিনিসটা আমাকে দিয়েছেন। ও বাবা, আপনি দেখছি চাকরি পেয়েছেন। ভাগ্য ভালো বলতে হবে স্যার, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু রয়েছে, ওটুকু খেয়ে একটু গা গরম করা এ আর কি। অবশ্য আপনার যদি বাসি খাওয়ার অসুবিধা না থাকে তাহলে এটাও সঙ্গে খেতে পারেন। এই বলে ছেলেটা রাইস বল আর শুকনো স্কুইড বের করে দিল। এখনো যথেষ্ট সুশি রোল অবশিষ্ট রয়েছে। জুবাই এবং ইয়াসিচি দুজনের সাথে খেতে পছন্দ করে। তারা খানা পিনা করতে আপত্তি করলেন না। তখনও গভীর রাত হয়নি, তবে পাহাড়ে শীতায় অনেক রাত। পাহাড় চূড়ার ওপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা বাতাসের শব্দ কানে ভেসে আসছে। মনে হচ্ছে যেন সেটা কোনো সমুদ্রের ঢেউ। মতটা খুব উন্নত মানের নয়, তবে যে দুজন মানুষ আঞ্চলিক থেনো খেতে অভ্যস্ত তাদের কাছে জিনিসটা অমৃত সম বলে মনে হলো। তারা নিজেরাই খেয়ে চলেছে। একসময় একটু বিব্রত হয়ে আগন্তুককে একটু এগিয়ে দিলেন ওরা, কিন্তু ছেলেটা মুচকি হেসে মাথা নাড়ল। কুটিরের বাইরে এমন ভাবে আওয়াজ করছে যেন সে অস্বাভাবিক ঘটনার জন্য অপেক্ষা রয়েছে। ইয়াসিচি বিড়বিড় করে বললেন, আজ ভীষণ চিৎকার করছি, ওর কোথায় খিদে পেয়েছে, ওকে একটা রাইস বল করুন। তিনি একটা রাইস বল কুকুরটার উদ্দেশ্যে ছুড়ে দিল। জিনিসটা কুটিরের বাইরে গেল না, তার বদলে ঘরের চৌকাঠে আটকে গেল। কুকুরটা সেই রাইস বল নেওয়ার জন্য ঘরের ভেতর মাথা ঢোকালো। আগন্তুকের দিকে চোখ পড়তেই সে পাগলের মতো চিৎকার করে উঠল,
পার করে লোকটার দিকে ধেয়ে গেল ব্ল্যাকি। এবং ইয়াশিচি দুজনে মিলে কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে জানোয়ারটা যেন পাগল হয়ে উঠেছে। তার মাথায় যেন ভূতে ভর করেছে। সে আগুনের উপর দিয়ে লাফ দিতে চেষ্টা করছে। আগন্তুক ছেলেটা কেবল চুপচাপ ও কুকুরটার দিকে তাকিয়ে বসে রইল। তাকিচি কাঁদতে আরম্ভ করলো। সে বলল, আমার আমার ভীষণ ভয় করছে, আমার না ভীষণ ভয় করছে। কুকুরটা আরো চিৎকার করতে আরম্ভ করেছে। একদিকে বাচ্চাটা কাঁদছে, অপরদিকে কুকুরটা চিৎকার করছে। ওই ছোট্ট পুকুরের মধ্যে যেন দুঃখযজ্ঞ বেঁধে গেছে। অতিথির জন্য দেবের খারাপ লাগে। তিনি বললেন, দেখুন ইয়াশিচি, আমার মনে হয় আপনার এবার কুকুরটাকে নিয়ে বাড়ি যাওয়া দরকার। আমারও তাই মনে হয়। আর বেশিক্ষণ থাকলে আপনাদের উপর অত্যাচার হয়ে যাবে। ভদ্রলোক অতিথিকে ধন্যবাদ জানিয়ে কুকুরটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর তিনি হঠাৎ জুবেইকে বাইরে ডাকলেন। ভদ্রলোক ফিসফিস করে বললেন, কিছু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, বুঝলেন তো? আমার ধারণা আপনার এই অতিথি একজন অশরীরী। জুবেই ব্যাপারটা হাসি হেসে বললেন, বোকার মতো কথা বললেন না। এতে হলো কি আমাদের সাথে আর সুশি যাবে? ইয়াশিচি তখনও দ্বন্দ্বে রয়েছেন। তিনি জবাব দিলেন, তা হয়তো দেবে না, তবে আমার ঘরে এমন অনেক আশ্চর্য জিনিস দেখতে পাই যা আমরা দেখতে পাই না। মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান। ভাল্লুকের মতো চেহারার কুকুরটার বুদ্ধি সম্পর্কে জুবেই যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। এবছর শরৎকালে একটা বিশাল বাদর কুটিরে হাজির হয়। কুকুরটা তখন আগুনের ধারে চুপচাপ শুয়েছিল। সে সবার আগে ওই জানোয়ারটার উপস্থিতি টের পায় এবং তাকে ধাওয়া আরম্ভ করে। তারপর তাকে হত্যাও করে। ওই আগন্তুকের প্রতি কুকুরটার এমন ভয়ঙ্কর আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই কুকুরটার এমন আচরণ এবং তার নিজের ছেলে অকারণ ভয় তা দেখে জুবেই মনে মনে একটু অস্বস্তিতে পড়লেন। তিনি বললেন, এই আগন্তুক এতে মনে হতে পারে না। ইয়াশিচির মুখ থমথমে হয়ে গেছে। তিনি বললেন, আমারও এমনটা মনে হয় না। এই কারণে এরা কি আপনার অস্তিত্ব এমন চিৎকার করবে, এটা স্বাভাবিক নয়। অকারণে কেন করতে যাবে? এর মধ্যে গুরুতর একটা ব্যাপার রয়েছে। একটা গুলি চালিয়ে দেখুন বরং। এই বলে ভদ্রলোক নিজের কাঁধে রাইফেল নামিয়ে হঠাৎ ছুরি নিয়ে একটা গুলি চালালেন। শব্দটা গোটা এলাকার প্রতিধ্বনিত হলো। জঙ্গলের সমস্ত পাখি সন্ত্রস্ত হয়ে পড়ল। জুবেই চুপচাপ পেছন ফিরে ঘরের ভেতরে উঠে মারলেন। আগুন তো কিন্তু এতটুকু মারেনি। সে আগুনের ধারে নিজের জায়গাতেই চুপচাপ বসে রয়েছে। ইয়াশিচি নরম গলায় বললেন, না, ব্যাপারটা অদ্ভুত। যাই হোক, আমি আমার বাড়ি যাই। সাবধানে থাকবেন প্লিজ। তার কুকুরটা তখনও চিৎকার করে চলেছে। তিনি সেটাকে টানতে টানতে পাহাড়ের নিচের দিকে নেমে পড়লেন। এতক্ষণ পর্যন্ত জুবেই ব্যাপারটা নিয়ে ভাবেন। তবে ইয়াশিচি সতর্ক করার পর তার মধ্যে একটা গা চঞ্চলের ব্যাপার দেখা দিয়েছে। আগন্তুক ছেলেটিকে এতে মানে অশরীরী না মনে হলেও এর আগে তিনি যেভাবে ছেলেটির সাথে মিশেছিলেন সেভাবে আর মিশতে পারলেন না। একটু ঘুরে নিশ্চুপে ঘরের ভিতরে ঢুকে গেলেন। আগন্তুক জিজ্ঞাসা করল, গুলির শব্দটা কিসের? ওই আপনার শিকারী কোনো কিছুকে ভয় দেখাতে শব্দ করেছে বোধ হয়। কোনো কিছুকে ভয় দেখাতে? আসলে না, মাঝে মাঝে এখানে এতে মনে দেখা পাওয়া যায়। কোনো অশরীরী মানুষকে নিয়ে মজা করছে, এটা মেনে নেওয়া যায় না। কথাগুলি বলেই জুবেই আগন্তুক ছেলেটির হাব ভাব ভালো করে লক্ষ্য করলেন। ছেলেটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন চোখে পড়ল না।
এই এতে মনে ব্যাপারটা কি পাগল নাকি? সেরকম কিছু হতে পারে, তবে যাই হোক না কেন তার মাংস এত বুদ্ধিমান নয়। কথা বলতে বলতে জুবেই আর চোখে বড় ডাটা দেখে নিলেন। জিনিসটা উপরে ঝোলানো রয়েছে, তেমন কিছু হলে ওটা দিয়েই অতিথির মাথা ক্ষেত্রে দেবেন। তবে ছেলেটা তেমন টের পেল বলে মনে হলো না। এতে জুবেই একটু নিশ্চিত হলেন। বেশ খানিকক্ষণ ভাবনা চিন্তা করে তার ধারণা হলো যে এই ছেলেটা নিতান্তই একজন পর্যটক। এর যাই হোক কোনো অশরীর। কিছুক্ষণ পর ছেলেটা বলল, এই রাতে পাহাড় অতিক্রম করা বেশ ঝামেলার কাজ। আজ একটা বোধহয় এখানে থাকা উচিত হবে, থাকতে পারবেন না? এর কি উত্তর দেবেন বুঝতে পারলেন না জুবেই। 1 ঘন্টা আগে হলে তিনি এই প্রস্তাবে স্বেচ্ছায় রাজি হয়ে যেতেন, কিন্তু এখন তিনি ইতস্তত করছেন। খুব সন্তুষ্ট না হলেও ওটা রাত এই অজানা পর্যটককে নিজের ঘরে আশ্রয় দেওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না তার। তিনি বেশ বিনয় দেখিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, আমি ভীষণ দুঃখিত, কিন্তু তাহলে হয়তো থাকা যায় না, তাই তো? হয়তো ব্যাপারটা জুবেইর মনে কম, কিন্তু তার যেন মনে হলো যে হঠাৎ করেই সে অতিথির চোখ দুটো চকচক করে উঠল। তার নরম চোখের চাউনি যেন হঠাৎ করেই জানোয়ারের মতো মনে হলো ওর। জুবেই কথাই ঘুরিয়ে আবার প্রস্তাব নাকচ করে বললেন, আসলে পুলিশ অপরিচিত ব্যক্তিদের ঘরে রাখতে নিষেধ করে। তাই বুঝি? আগন্তুক কথাটা বলে ঘাড় নাড়ল। তার মুখের ভাব কেমন যেন অদ্ভুত লাগলো। আগুনের আঁচ কমে এসেছে। জুবেই কিন্তু তাতে কোনো কাঠ বুঝলেন না। বাইরে শীতল বাতাস কুটিরের দরজাটাকে নাড়িয়ে দিয়ে চলে গেল। বাইরে একটা বাদুড়ের চিৎকারের শব্দ শুনে গেল। ডাকিছি মাদুরের মুখ খুঁজে ঘরের কোণে পড়ে রয়েছে। জুবেই মনের মধ্যে একটা অবর্ণনীয় ভয় টের পেলেন। আগন্তুকের ব্যাপারে তার মনের মধ্যে আবার সন্দেহের জন্ম হলো। তিনি মনের মধ্যে সব সাহস একত্রিত করে সে অদ্ভুত আগন্তুককে আগিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আপনি যতক্ষণ না এখানে থাকবেন ততক্ষণ রাত কিন্তু আরো গভীর হয়ে উঠবে, তাই আপনার এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়া উচিত। হয় আপনি পশ্চিমার দিকে ফিরে যান, আর নয়তো পাহাড়ে চড়ে পুরস্কার গাছিতে রাত কাটানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, বুঝতে পারছি। তখন আগন্তুক ছেলেটার ফ্যাকাশে মুখে অগ্নিকুণ্ডের আলোয় শেষ আভা এসে পড়েছে। তাতে ওর মুখটা কোনো মানুষের মুখ বলে মনে হচ্ছে না। জুবেই আর সহ্য করতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, তার নিজের মানসিক দুর্বলতার কারণেই হয়তো একটা মানুষকে হঠাৎ করে রহস্যজনক বলে মনে হচ্ছে। উনি বেশ কয়েকবার সেই দ্বার দিকে হাত বাড়ালেন। তিনি যখন ইতস্ত করছেন তখন অতিথি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখন ফুকুশিমার দিকে ফিরে যাব। তারপর একজন পথপ্রদর্শক ভাড়া করে কাজ করে পাহাড় করবে। হ্যাঁ, ভালো ভেবেছেন আপনি, ওটাই সব থেকে নিরাপদ হবে। আপনাদের ঝামেলা করার জন্য দুঃখিত। আরে একদমই সব বলবেন না, ভালো মন্দ খাওয়া দাওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। সঙ্গে সঙ্গে জবাব দেন জুবেই। তার মনের মধ্যে ক্ষোভ এবং বিরক্তি একসাথে জড়ো হয়ে। আগন্তুক যদি সত্যি সত্যি একজন মানুষ হন তাহলে ব্যাপারটা আফসোস করার মতো। তবে এই যদি কোনো মানুষের ভেগধারী অশরীরই হয় তাহলে বিরক্তির যথেষ্ট কারণ রয়েছে বটে। মানুষটা আসলে কে তা কিছুতেই বুঝতে না পেরে জুবেই উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইলেন। ছেলেটা অন্ধকারের মধ্যেই যেন মিশে গেল। লোকটা কি চলে গেছে বাবা? এবার তাকিয়েছি উঠে বসেছে। সে এমন ভাবে কথাগুলো জিজ্ঞাসা করলো যেন তার ঘরে প্রাণ হয়েছে। ভয়ঙ্কর লোকটা চলে যাওয়ার ভালো হয়েছে না বলো? জুবেই নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন, আর তুমি এতটা ভয় পেয়ে যাও কেন? লোকটা অশরীরী, লোকটা অশরীরী, ও কি মানুষ নয়। তুমি কিভাবে জানলে এটা একটা অশরীরী? এই ঘটনার সম্পৃক্ত ব্যাখ্যা দেওয়ার মতো যথেষ্ট জ্ঞান
কিছু নেই। আমি কাঁপতে কাঁপতে সে বারবার ভাবতে লাগলো ও অতিথি আসলে এক কষ্টের গরু। সুবীরের মনের সন্দেহ খুব বড় হলো। তিনি বললেন, যাই হোক, চলো শুয়ে পড়ি। সুবীর সবে দরজা বন্ধ করতে যাবেন এমন সময় একটা লোক এসে হাজির হলো। লোকটার পরনে চাপা হাতা কিমোনো আর পায়ে খড়ের খড়ম। তিনি জিজ্ঞাসা করলেন, পশ্চিমে পোশাক পরা একটা 24 বছরের ছেলে কি এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল তো। কোন দিকে গেছে সে জানেন নাকি? অতিথি যেদিকে গেছিল সেই দিকে আঙুল তুলে দেখালেন জুবাই। লোকটা সেদিকে ছুটে গেল। তারপর হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শোনা গেল। জুবাই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। দু তিনটে গুলি চলার পর সমস্ত শব্দ থেমে গেল। তিনি ভাবলেন এই আগন্তুকের মধ্যে বোধহয় গোলাগুলি চলেছে। জুবাই উদ্বিগ্ন হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তিনি দেখলেন দ্বিতীয় আগন্তুক ক্লান্ত হয়ে ফিরে আসছেন। তিনি বললেন, একটু সাহায্য করতে পারবেন? একজন লোক আহত হয়েছেন। জুবাই দৌড়ে তার সাথে গেলেন। প্রথম আগন্তুক জঙ্গলের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তার এক হাতে একটা বন্দুক ধরা আছে। আমি জিজ্ঞাসা করলাম, এই আগন্তুক কে ছিলেন? জুবাই বুঝিয়ে বলল, মনে হলো ছেলেটা বোধ হয় কপুর বাসিন্দা। এই সপ্তাহখানেক আগে সুয়াংশ শহরের কাছে সরাইখানায় এক তরুণ তরুণী থাকতে আরম্ভ করেছিল। সে সরাই পরিচারি করা বক্তব্য রেখেছে যে তরুণী নাকি ভীষণ আকাশে এবং সর্বক্ষণ কাঁদত। ছেলেটি নাকি তাদের ক্রমাগত সাবধানে দিত। সম্ভবত মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে যাকে জোর করে ফিরে এনেছিল ছেলেটা। তারা যতদিন ওই সরাইখলায় ছিল ততদিন তেমন উল্লেখযোগ্য কিছু ঘটেনি। তবে সেখান থেকে চলে যাওয়ার পরই এই মেয়েটিকে রাস্তার ধারে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার করা হয়। তার মুখ থেকে বুক পর্যন্ত বারংবার খুবই আঘাত করা হয়েছিল। স্বাভাবিকভাবে তার সঙ্গীকে বন্ধ করা হয় আর পুলিশ পিতাজির বাণিজ্য সড়ক বরাবর তার অনুসন্ধান শুরু করে। তাহলে ওই দ্বিতীয় যে আগন্তুক ছিলেন তিনি নিশ্চয় গোয়েন্দা? হ্যাঁ হ্যাঁ, প্রথম আগন্তুক ছিল সেই তরুণীর খুনি। তাকে সেই গোয়েন্দা ঘিরে ফেলায় সে গোয়েন্দাকে লক্ষ্য করে দুটো গুলি চালায়। তবে তার দুটো গুলি লক্ষ্যগ্রস্ত হয়। তখন ছেলেটা সমস্ত ঝামেলা মিটিয়ে ফেলতে চেষ্টা করে। সে নিজের গলায় বন্দুক ধরে একটা গুলি চালিয়ে দেয়। আমি আর বাবা কিছুক্ষণ চুপচাপ করে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। সরাইখানার মালিক বললেন, ওই কুকুরের বাচ্চা ছেলেটা যেভাবে ভয় পাচ্ছিল তাকে মনে হচ্ছিল সর্বক্ষণ যেন প্রেতাত্মাটা তার পিছনে দাঁড়িয়েছে। তুমি ঘাড় নেড়ে বললেন, হয়তো তার হঠাৎ আমার ঠান্ডা হয়ে গেল। আমি কিছুই দেখতে পাইনি, ইয়াসিও কিছুই দেখতে পাইনি। চিৎকার করতে থাকে। সেখানে যে বিচিত্র কিছু ছিল তাতে বলে লাগে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শিশুরা এমন অনেক কিছু বুঝতে পারে যা হয়তো আমরা বড়রা কখনোই বুঝতে পারি না। আর পশুরা এমন কিছু বুঝতে পারে যা মানুষ কখনো বুঝতে পারে না। বাবা বললেন কথাগুলো। আমারও তাই মনে হলো। তবে ছেলেটার ভয়ঙ্কর অপরাধের রেশে না নিহত তরুণীর প্রেতাত্মা আজ করে ডাকিচি ও ব্ল্যাকি এমন আচরণ করছিল তা আর জানার উপায় নেই। আমি বাবার গায়ের কাছে ঘেঁষে বসলাম, ঠিক যেমনটা বলেছিল তাকিচি। জুবাই বললেন, এই ঘটনাটার কথা মনে পড়লে এখনো মনটা কেমন অসুস্থতা হয়ে যেত। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। সরাইখানার মালিক একটু নড়ে বসলেন। অগ্নিকুণ্ডে আরো খানিকটা কাঠ উঠছে। আজও সেই রাতের দৃশ্য আমার মনে উজ্জ্বল হয়ে